বিশ্ববিদ্যালয় কি করে শুরু হয়েছিল? এই বিশ্ববিদ্যালয়ের চতুর্থ উপাচার্য ছিলেন রমেশ চন্দ্র মজুমদার, যার ফলে আমরা এই গোষ্ঠীতে আমি বলে রমেশ চন্দ্র মজুমদারের একটা বই আছে জীবনের স্মৃতি দ্বীপে। এখন এত রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন কি করেন নাই এই বিষয়ে মীমাংসা করার জন্য রমেশ চন্দ্র মজুমদারই যথেষ্ট আমি মনে করি। কারণ 1926 সনে রবীন্দ্রনাথ যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভ্রমণ করতে এসেছিলেন তখন তিনি রমেশ চন্দ্র মজুমদারের বাড়িতে ছিলেন। ওই বেলি রোডে যেখানে মন্ত্রীরা থাকে সেই ধরনের বাড়ি, উনি থাকতেন বর্তমান হাউসে এই ধরনের বাড়িতে। তো ওনার গল্প থেকে বোঝা ঢাকা বিশ্ববিদ্যালয়টা কিভাবে তৈরি হয়েছিল। আমার বক্তব্য হচ্ছে আপনাদের বিষয় কেমন বিশ্ববিদ্যালয় চাই, তারপরে ভিতরে লিখেন কেমন ঢাকা বিশ্ববিদ্যালয় চাই। আমি যদি সুযোগ থাকতো, অভিজ্ঞতা আপনাদের অনেক আছে, আমি বলতাম আমাদের একটা খোলা ঢাকা বিশ্ববিদ্যালয় চাই। বন্ধ হয়, এটা যেন চিরকাল খোলা থাকে। আচ্ছা, রমেশ বাবুর স্মৃতি কথা দেখেন, এই হল যার নামে দেওয়া হয়েছে ইনি চতুর্থ ভাইস চ্যান্সেলর ছিলেন। তিনি শুরু থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক এবং ঘটনা চক্রে প্রধান অধ্যাপক বা অধ্যক্ষ, তখন অধ্যক্ষ বলতো, হেড ছিলেন। তিনি বলছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপনা প্রায় 7 বছর পূর্ণ হবে এমন সময় ঢাকায় একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ব্যবস্থা হলো। এটা তার স্মৃতি কথা। আপনার যে এডিশন আছে তাতে 42 পৃষ্ঠায়, কলকাতা থেকে 1978 বেরিয়েছে। সম্প্রতি ঢাকায় এটা পুনর্মুদ্রণ হয়েছে, কাজে আপনারা অনলাইনে না গিয়েও কিনতে পারবেন এটা। 1911 সালের ডিসেম্বর মাসে বঙ্গভঙ্গ রহিত হয় বটে, কিন্তু পূর্ব বাংলার বিক্ষুব্ধ মুসলমানদের মধ্যে একটি আন্দোলন চলতে থাকে। এই শব্দটা যদি রমেশ চন্দ্র মজুমদার না লিখে আমি বলতাম আমাকে সাম্প্রদায়িক বলা হতো। এখানে হিন্দু মুসলমান আলাদা দরকারটা কি? উনি টেনেছেন এই আন্দোলন বন্ধ করার উদ্দেশ্যে ইংরেজ সরকার এই বলে তাদের আশ্বাস দিলেন যে পূর্ববঙ্গের ঢাকা শহরে একটি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে। আমি বলছি কেমন বিশ্ববিদ্যালয় চাই বলতে গেলে বিশ্ববিদ্যালয় এখন কেমন আছে জানতে হবে, যদি সম্ভব হয় কেমন ছিল সেটাও জানতে হবে। মাত্র 100 বছরের ব্যাপার। তো সেইভাবে বিশ্ববিদ্যালয় ছিল তখন ক্লাস 8 বলেন 40 জন হবে, বাংলাদেশ গরিব দেশ। অধ্যাপক সাহেব ক্ষমা করবেন, আপনি কারণ মহাপরিচালক বলছি না, আপনি আমাদের মাননীয় অধ্যাপক। 40 জনের ক্লাস এগুলো পড়াশোনা হয় না, ক্লাসের সংখ্যা 10 জনের বেশি হতে পারবে না। এটা তো ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল, তো এটাই আমার বাংলার কথা নয়। ঢাকা বিশ্ববিদ্যালয় টিউটোরিয়াল ছাড়া কোনো লেখাপড়া হয় না। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছাত্রের যদি কোনো সম্পর্ক না হয় তাহলে সেটা বিশ্ববিদ্যালয় হবে না। এখন আমরা যেটা করছি, এটা গণফোরামে বক্তৃতা দেওয়া যায়, এটা অনলাইন বক্তৃতা দেওয়া যায়, অনলাইন ক্লাস কোনো ক্লাস কিনা সে তর্ক তোলা যায় আমাদের। এইটাও নিউলিবারালিজমের টেকনোলজিক্যাল রেভলিউশন, যার কারণে আপনি তার মধ্যে পলিটিক্যাল একটা এলিমেন্ট দিচ্ছেন। আমি সেটা বলছি একটু করে। মুসলমানেরা এতে খুবই খুশি হলেন বটে, কিন্তু হিন্দুদের মনে অসন্তোষ দেখা দেয়। এই কে হিন্দু কে মুসলমান নাম বলছি না আমি, রমেশ চন্দ্র মজুমদার বলছেন, যার সুনাম আছে অত্যন্ত বেশি পক্ষপাত দুষ্ট ইতিহাসবিদ আকারে। আচ্ছা, তো তিনি বলছেন তারা এর বিরুদ্ধে আন্দোলন শুরু করলেন। তারা মানে হিন্দুরা শুরু করলেন। হিন্দু মানে এখানে উনি যেটা মিথ্যা বলেছেন সেটা হচ্ছে কোন হিন্দু, বর্ণ হিন্দুরা শুরু করলেন। কিন্তু কান টানলে মাথা আসে যে গরিব দলিত হিন্দু আজকের হরিজন, তারা ওদের পিছু নিলেন। এই হচ্ছে ইতিহাসের বিপদ। এটা হচ্ছে কখন খেলাফত অসহযোগ আন্দোলন পুরোদমে চলেছে দেশে। 1900 আপনারা জানেন 18 থেকে 20 এটা ছিল সারা পৃথিবীতে বিপ্লবের যুগ। রুশ বিপ্লব হয়েছে, ইতালিতে রুশ বিপ্লব বিরোধী ফ্যাসিবাদী বিপ্লব হয়েছে। সেই সময় ভারতবর্ষে রবীন্দ্রনাথের বিশ্ববিদ্যালয় শান্তিনিকেতন শুরু হয়েছে, যার মার্কার মধ্যে এখনো আছে স্বস্তিকা চিহ্ন, যেটা নাৎসিদের চিহ্ন। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় তখনই প্রতিষ্ঠিত হয়েছে। আপনি সেই ঘটনাটা বাদ দেবেন না। 1921 সন সেই সাংঘাতিক বিপ্লবের সময় রুশ বিপ্লবের বিরুদ্ধে সারা পৃথিবীতে খ্রিস্টান জিহাদ শুরু হয়েছে। লাভ জিহাদ নয়, এটা হচ্ছে অন্য জিহাদ। দেখতে পাবেন সাধারণত যারা রাজনৈতিক আন্দোলন থেকে দূরে থাকতেন তারাও এবার এই প্রতিবাদ আন্দোলনে যোগ দিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরুদ্ধে। এখানে কোথাও রবীন্দ্রনাথ যোগ দিয়েছেন তিনি বলেন নাই, রবীন্দ্রনাথ তার বাড়িতে ছিলেন 6 বছর পরে। অনেকে যুক্তি সহকারে বলে, আমার বন্ধু সৌমিত্র শেখর বলতেন রবীন্দ্রনাথ যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরোধিতা করেছেন একটি প্রমাণ কেউ দিতে পারবেন? কথাটা সঠিক, কোনো প্রমাণ নাই। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে উনি কিছু বলেছিলেন। রবীন্দ্রনাথের শুধু ছোট চিরকুট পর্যন্ত রক্ষা পেয়েছে। কোথাও কিন্তু এমন প্রমাণ নেই যে তার যে বন্ধুরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরোধিতা করছেন তাদের বিরোধিতা করে রবীন্দ্রনাথ কোথাও কোথাও বিবৃতি দিয়েছেন বা চিঠি লিখেছেন, আমি পাইনি। দেখা যারা কারা
এদের মধ্যে বিশেষ উল্লেখযোগ্য হলেন রাস বিহারী ঘোষ এবং গুরুদাস বন্দ্যোপাধ্যায়। আপনারা অনেকে এদের চেনেন। রাস বিহারী ঘোষ ছিলেন তৎকালীন শ্রেষ্ঠ আইনজীবী কলকাতা, আর গুরুদাস বন্দ্যোপাধ্যায় ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের আদি ভাইস চ্যান্সেলরদের একজন, মানে আশুতোষের আগে, এবং রবীন্দ্রনাথের গুরু ছিলেন এই গুরুদাস বন্দ্যোপাধ্যায়। রবীন্দ্রনাথের বিখ্যাত প্রবন্ধ শিক্ষা হের ফের 1893 লেখা, এইটা সভাপতিত্ব করেছিলেন এই গুরুদাস বন্দ্যোপাধ্যায়। তাদের প্রধান যুক্তি হলো এই যে প্রশাসন ক্ষেত্রে বঙ্গভঙ্গ রহিত হয়েছে বটে, কিন্তু তার বদলে এখন সাংস্কৃতিক বিভাজন করা হচ্ছে, বিভাগ করা হচ্ছে, ফলে এতে আরো গুরুতর বিপদের সম্ভাবনা রয়েছে। ক্রমে এই আন্দোলন তীব্র আকার ধারণ করলে বড়লাট লর্ড হার্ডিঞ্জ 1912-13 সনের দিকের কথা এটা, লর্ড হার্ডিঞ্জ হিন্দুদের এই বলে আশ্বাস দিলেন যে তাদের এমন আশঙ্কার কোনো কারণ নেই, কারণ ঢাকায় যে বিশ্ববিদ্যালয় হবে তার ক্ষমতা এবং অধিকার ঢাকা শহরের 10 মাইল পরিধির মধ্যে সীমাবদ্ধ থাকবে। এই হচ্ছে সেই হার্ডিঞ্জ যার নামে পদ্মার উপর হার্ডিঞ্জ ব্রিজ হয়েছে। 1915 সালে যে বিজ্ঞাপন দেওয়া হতো, হিন্দু এবং মুসলমান সন্ত্রাসবাদীরা সাবধান, ইংরেজ যদি সরকার এখান থেকে চলে যায় কে হার্ডিঞ্জ ব্রিজ করবে, এটা বিজ্ঞাপন ছিল তখন। তো এখন বলুন, এই সংকীর্ণ পরিধির বাইরে সমগ্র পূর্ব বাংলা পূর্বের মতোই কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকবে। তারপর এই নতুন বিশ্ববিদ্যালয় পরিকল্পনা করার জন্য একটি কমিটি নিযুক্ত হয়। এই সময় থেকে ভারত সরকার এই বিশ্ববিদ্যালয়ের জন্য প্রতি বছর 5 লক্ষ বা তারও কিছু বেশি টাকা আলাদা করে রেখে দিতেন। এই গল্পের পরের অংশ হচ্ছে মহাযুদ্ধ। প্রথম মহাযুদ্ধ ইউরোপে, যেটাকে তখন শুধু দি গ্রেট ওয়ার বলা হতো। প্রথম নাম তো দেয় নাই, কারণ দ্বিতীয়টা হওয়ার আগে প্রথম হবে কিভাবে। 1918-19 সনের দিকে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হলো। 20 সনের দিকে বাংলাদেশে তখন নির্বাচন হয়েছে। 19 সনের ভারত শাসন আইন অনুসারে বাংলা সরকারের শিক্ষামন্ত্রী হয়েছেন প্রভাস মিত্র নামে এক ভদ্রলোক। তো তখন কথা হলো বিশ্ববিদ্যালয়ের জন্য ঘর বাড়ি কোথায় পাওয়া যাবে। প্রদেশ করার পরে যে সেক্রেটারিয়েট হয়েছিল, যেমন কার্জন হল, এগুলো বিশ্ববিদ্যালয়কে দেওয়া হবে। প্রত্যেক বছর 1912 সন থেকে 5 লাখ করে টাকা রেখে দেওয়ার ফলে প্রায় 55 লাখ টাকা বাংলা সরকারের ভান্ডারে জমা হয়, যেটা বিশ্ববিদ্যালয়ের টাকা। তখন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর হার্টক সাহেব যখন ভাইস চ্যান্সেলর হয়ে আসলেন, তিনি ওই টাকাটা চাইলেন। প্রভাস মিত্র বললেন, এই টাকা আমি তোমাদের দেব না, 55 লক্ষ টাকা দেবে না। কোনো বইতে লিখছে 60 লক্ষ টাকা, কথা আরেক বছরের বেশি হবে। দেব না কারণ কি, আমাদের যে সরকারের ভবনগুলো তোমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে, মানে শিক্ষকদের বাসস্থান, যেগুলো অনেক বড় বড় প্রাসাদের মতো, এবং তখন ভাইস চ্যান্সেলরের বাসস্থান, এগুলো হয়েছিল এখন যেখানে যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনাল আছে, ওইগুলো বিশ্ববিদ্যালয়ের অংশ ছিল। তো সেইভাবে সরকার 55 লক্ষ টাকা কেটে রাখলেন, কারণ বিশ্ববিদ্যালয়ের ভবনগুলির দাম হিসেবে। আমি বিরোধিতার পর্যায়ে কি ছিল সেটা বোঝার জন্য বলি। স্যার আশুতোষ মুখোপাধ্যায় এই বিরোধীদের নেতা ছিলেন। স্যার আশুতোষ মুখোপাধ্যায়কে তখন এরপরে 1918-19 সনের দিকে যখন উনি বিরোধিতা বেশি করছেন, বলে তুমি কি চাও, সেই গল্পটা হচ্ছে এরকম। প্রথম বিশ্বযুদ্ধ এবং আরো কয়েকটি কারণে এই বিশ্ববিদ্যালয় স্থাপন করতে অনেক দেরি হয়। সেই সম্বন্ধে স্যার আশুতোষের কাছে একটি খবর শুনেছিলাম, যা এখনো সাধারণের অজানা। 1978 সনে রমেশচন্দ্র মজুমদার লিখছেন, তিনি তখন কলকাতা বিশ্ববিদ্যালয়ের লেকচারার, বেতন পাইতেন 400 টাকা না 300 টাকা। ঢাকায় তাকে প্রফেসর পদে নিয়োগ করার জন্য অবাক দেওয়া হলো। তো তিনি প্রথমে রিডার হিসেবে দরখাস্ত করেছিলেন, পরে ওদের তার বেতন 1000 টাকা থেকে 1800 টাকা হবে। এগুলি কাহিনী বেশি ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট হচ্ছে এটা। সেই কথাটি এখানে তাই লিখে রাখছি। একদিন বিকালে সেনেট হাউস থেকে বাইরে আসছি, দেখি স্যার আশুতোষ তার গাড়িতে উঠেছেন। আমাকে ডেকে বললেন, চলো আমার সঙ্গে। তারা কলকাতায় একদিকেই থাকতেন। চলো আমার সঙ্গে, চলো তোমাকে বাড়িতে যাওয়ার সময় নামিয়ে দেই। আমি তখন ভবানীপুরে থাকি। গাড়িতে তৃতীয় ব্যক্তি আর কেউ ছিলেন না। পথে স্যার আশুতোষ অনেক বিষয়ে অনেক কথা বললেন। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় সম্বন্ধে খবরটি আমার এখনো স্পষ্ট মনে আছে। 1920-21 কথা 1978 স্মরণ করে লিখছেন। স্যার আশুতোষের কথা তার নিজের ভাষাতেই সংক্ষেপে বলছি, উদ্ধৃতি। একদিন হাইকোর্টে গেছি, এমন সময় বড়লাটের বাড়ি থেকে জরুরি মার্কা এক চিঠি পেলাম। খুলে দেখি বড়লাটের প্রাইভেট সেক্রেটারি লিখেছেন যে হাইকোর্ট থেকে ফেরার পথে আমি যেন বড়লাটের সঙ্গে দেখা করে যাই। চিঠিতে যে সময় লেখা ছিল ঠিক তখনই আমি গেলাম। যাওয়া মাত্রই প্রাইভেট সেক্রেটারি আমাকে একেবারে সোজা বড়লাটের কামরায় নিয়ে গিয়ে এবং সেখানে বসিয়ে রেখে বেরিয়ে গেলেন।
বড়লাট ঘরে ঢুকে দু এক কথা করে আমাকে বললেন, দেখো এই ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে তোমরা খুব উত্তেজনার সৃষ্টি করছো, এই বিশ্ববিদ্যালয় আমরা করবই, কিন্তু আমি গোলমাল ভালোবাসি না। এগুলো ইংরেজির অনুবাদ তো, মানে উনি বলছে আমি ডিস্টারবেন্স পছন্দ করি না। এই বিরোধী দলের মধ্যে তুমি যে একদম প্রধান তা আমি জানি, এবং তোমার প্রতিবাদকে আমি ভয় করি আশুতোষ। তুমি তো জানো আমি কূটনীতি বিভাগে ছিলাম, ডিপ্লোমেসি ডিপার্টমেন্টে। কাজ উদ্ধারের রীতি আমার ভালোই জানা আছে। তোমাকে আমি সোজাসুজি জিজ্ঞাসা করছি, তোমরা কলকাতা বিশ্ববিদ্যালয়ের জন্য কি পেলে? তোমার কলকাতা বিশ্ববিদ্যালয়ের জন্য তুমি কি পেলে? এই প্রতিবাদ বন্ধ করতে রাজি আছো? বলো তো। আমি এর জন্য যথোচিত মূল্য দেব। কি মূল্য দেবেন? হঠাৎ এই প্রস্তাব শুনে আমি প্রথমে কিছু স্থির করতে পারলাম না। স্যার আশুতোষ বলছেন, তার উদ্ধৃতি, কিন্তু বড়লাট চাইলেন যে আমি যেন তখনই এর একটা জবাব দিই। বাইরে গেলে অন্য লোকের সঙ্গে পরামর্শ করে হয়তো আমার মতিগতি বদলে যেতে পারে। আমি কিছুক্ষণ চুপ করে থাকলাম, ভাবলাম কি বলি। তখন তিনি আবার বললেন যে ঢাকায় বিশ্ববিদ্যালয় হবে, কিন্তু তুমি ইচ্ছা করলে এখন কলকাতা বিশ্ববিদ্যালয়ের জন্য কিছু করে নিতে পারো। তখন আমি বললাম, আচ্ছা আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে প্রতিবাদ করব না যদি ভারত সরকার কলকাতা বিশ্ববিদ্যালয়ের 4টি অধ্যাপক পদ সৃষ্টি করেন। বড়লাট তখনই এতে রাজি হলেন, বললেন তাই হবে। তোমার সঙ্গে আমার এই যে কথাবার্তা হলো, এটি আমার দপ্তরে ঢাকা প্যাক্ট বলে লেখা থাকবে। এই কাহিনী শেষ করে স্যার আশুতোষ বললেন যে এইভাবে আমি 4টি অধ্যাপকের পদ পেলাম। যতদূর মনে পড়ে এই 4টি পদ হলো কারমাইকেল প্রফেসর অফ এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি এন্ড কালচার, মিন্টু প্রফেসর অফ ইকোনমিক্স, জর্জ দ্য ফিফথ প্রফেসর অফ ফিলসফি, এবং আরেকটি বোধ হয় উনি বলছেন হার্ডিঞ্জ প্রফেসর অফ ম্যাথমেটিক্স। এই 4টি অধ্যাপক পদ এখনো আছে। আমি আর লম্বা বলবো না। এরপরে দেখা যায় তখন কলকাতা বিশ্ববিদ্যালয়ের কে সেনেট যাকে বলতো, ঢাকায় সেটাকে বলতো কোর্ট, বিশ্ববিদ্যালয়ের কোর্ট। সেখানে যারা নির্বাচিত হতেন ঢাকা শহরের যারা প্রবীণ নেতা, আনন্দ চন্দ্র রায় বলে এক আইনজীবী ছিলেন, এরকম আর বহুজন আছে, তাদের নাম লিখেছেন। প্রায় 250 লোক প্রতিবাদ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা যাবে না। এবং তার বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার পর তারা আবার বিশ্ববিদ্যালয়ের সেনেট কোর্টের মেম্বার হলেন। 1947 পর্যন্ত প্রত্যেক বছর বক্তৃতা তারা বলতেন এই বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়া উচিত। আর এগুলো এই বইতে আছে, কিন্তু এইটা যদি না থাকে, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার 100 বছর পূর্তি উপলক্ষে এই বইটা ছেপেছে। আমাদের সেই ঢাকা বিশ্ববিদ্যালয়, এটা কলকাতায় 1974 বের হয়। সম্পাদক ছিলেন শ্রী রমেশ চন্দ্র মজুমদার এবং শ্রী আশুতোষ ভট্টাচার্য। এইখানেও তার একটা লেখা আছে ঢাকার স্মৃতি নামে। এটা ছিল ওই বইয়ের সার অংশটা। আমি বলছি যে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ঘটনাটি একটা বিরাট রাজনীতি। তাদের অধ্যাপক নিয়োগ সম্পর্ক নিয়ে বলছেন যে ছাত্ররা দেখলেন যে এখানে মুসলমানদের জন্য বিশ্ববিদ্যালয় হচ্ছে, কিন্তু মুসলমান অধ্যাপক পাওয়া যাচ্ছে না। তো এখন কি হবে? ছাত্রদের যদি উপকার করতে চান, খারাপ শিক্ষক নিয়োগ করা যাবে না। প্রফেসর এবং রিডার কোনো মুসলমান পাওয়া গেল না। 3 জন লেকচারার পাওয়া গিয়েছিল শেষ পর্যন্ত, মানে 1940-এর আগে। অধ্যাপক আব্দুর রাজ্জাক ছিলেন তার 3 নম্বর। আবার কাজী মোতাহার হোসেন একজন ছিলেন, আরেকজন ছিলেন। প্রথম রিডার পাওয়া গেল শহীদুল্লাহ সাহেব, আরেকজন পাওয়া গেল এ.এফ. রহমান। রিডার হিসেবে উনি আসলেন, যিনি যার নামে এফ রহমান বলা আছে। এই কাহিনীগুলো আপনারা সকলেই জানেন এবং আমাদের জানাটা স্বাভাবিক, কিন্তু আজকে বলছি এই কারণে বিশ্ববিদ্যালয়ে তখন ছাত্র প্রথমবার ভর্তি হয়েছিল 700-800। 1947 পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংখ্যা সর্বোচ্চ ছিল 1000। ছোট বিশ্ববিদ্যালয় ছিল, কিন্তু এই বিশ্ববিদ্যালয় 1952 সনের পরে ছাত্র বাড়তে থাকলো। অনেক অধ্যাপক এক যুগে ঢাকা বিশ্ববিদ্যালয় ত্যাগ করলেন, ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শূন্যতা দেখা দিল। কলকাতার কিছু অধ্যাপক আসলেন বটে। 1950-এ যেমন আবু মোহাম্মদ হবিবুল্লাহ কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে আসলেন, এরকম একটা দোলাচল হলো, কিন্তু তাতে বিশ্ববিদ্যালয়ের মান অনেকেই বলছেন পড়ে গেল, কেউ চলে যাননি। তো এই অবস্থায় 1952 সনের যে ভাষা আন্দোলন আপনারা করলেন, এটা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাই করেছে। এখন যেটা মেডিকেল কলেজ, ওখানে বিশ্ববিদ্যালয়ের কলাভবন ছিল তখন এরপরে তো বলতেই পারতাম যে এখন থেকে আর ছাত্ররা যেতে করা যাবে না, বাংলা ভাষা তো হয়ে গেছে। কিন্তু দেখেন এখন আমরা যে সত্যি বিশ্ববিদ্যালয় করতে চাই, এখন তো বিশ্ববিদ্যালয় বড় হয়েছে, অর্থাৎ ক্লাস 10 জন করা যাবে না। তাদের 10 জনের অসুবিধা থাকবে, মাস্টার বেশি লাগবে। এই তো এই আন্ডার গ্রাজুয়েটদের পড়াবার জন্য অত বেশি পিএইচডি ওয়ালা মাস্টার লাগে না। আন্ডার গ্রাজুয়েটদের আন্ডার গ্রাজুয়েটরাই পড়াইতে পারে,
আন্ডার গ্রাজুয়েটের মধ্যে যারা ফার্স্ট ক্লাস ফার্স্ট হয় তাদেরকে দেওয়া যেতে পারে। আগে একটা পদ ছিল অ্যাসিস্ট্যান্ট লেকচারার, আব্দুল রাজ্জাক নিযুক্ত হয়েছিল 1936 সনে অ্যাসিস্ট্যান্ট লেকচারার হিসেবে, এবং উনি অনেক বছর লেকচারার ছিলেন। 1945 সন পর্যন্ত উনি বিলুপ্ত লেকচারারই ছিলেন। তারপরে সারা জীবন বোধহয় অ্যাসিস্ট্যান্ট প্রফেসর করে ওঠেন নাই, আমি পুরোপুরি জানি না। তখন অনুন্নতি এইরকমই ছিল যে অধ্যাপক নিয়োগ করার জন্য লোক পাওয়া যেত না। তবু তারা মধ্যে একটা আপোষ তারা করে নাই। মুসলমান যারা সিনেট মেম্বার ছিলেন ওখানে, তারা কখনোই দাবি করে নাই যে যোগ্যতা কম হলে তাকে রিডার অথবা প্রফেসর নিয়োগ করতে হবে কারণ তিনি মুসলমান। এটা জানে রমেশ চন্দ্র মজুমদার সাক্ষী দিয়েছে। বলে মুসলমানদের একটা গুণ প্রশংসা করতে হবে, তারা শুধু লেকচারার নিয়োগ করা হোক তাদের কমিউনিটি থেকে। কেন? তারা একটা মধ্যবিত্ত শ্রেণী চান। কারণ ইউনিভার্সিটির মাস্টাররা হলেন মধ্যবিত্ত শ্রেণীর একটা স্তম্ভ, একটা পিলার, উকিলের একটা পিলার। তার মানে পূর্ব বাংলার 100 বছর আগেও যে দশা ছিল, পূর্ব বাংলার সরকার নিরক্ষরতার হার ছিল কত জানেন? 94। মানে সাক্ষরতার হার ছিল 6 1947 সনে। এই পরিপ্রেক্ষিতে আমাদের এখানে সমাজে, এখানে আমরা ডিগ্রি নিতে আসি বিশ্ববিদ্যালয় করার জন্য নয়, বিসিএস পরীক্ষা দেওয়ার জন্য। এটা কোনো দোষের কিছু নয়, কিন্তু বিশ্ববিদ্যালয়ের তো একটা আনুষঙ্গিক প্রয়োজনও আছে যে এরপরে এখানে গবেষণাও হবে। আসল কথা হলো বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যদি খেতে না পায় তাহলে তারা পড়তে পারবে না। তারা যদি পড়তে না পায়, বিশ্ববিদ্যালয়ে যারা আছেন তাদেরকে তো মানুষ হিসেবে দেখতে হবে। এই জন্য আমি 3টে স্তরে ভাগ করি। আমরা যে রাজনীতির কথা বলছি, শিক্ষক রাজনীতি, শিক্ষক নিয়োগটা যদি আপনি মেধার ভিত্তিতে করতে পারেন। 1947 সনের আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুসলমান শিক্ষকের সংখ্যা এত মুষ্টিমেয় ছিল যে প্রফেসরই পাওয়া যায়নি। 40-এর পরে পাওয়া গেছে, সৈয়দ মুয়াজ্জেম হোসেন জেলা ভাইস চ্যান্সেলর হয়েছেন। তো সেইটা থেকে যদি আমরা শিক্ষা নেই, যোগ্য শিক্ষক দরকার হলে আমি পৃথিবীর টুডে নিয়ে আসবো। কিন্তু এটা বিশ্ববিদ্যালয় করা হচ্ছে এখানকার ছাত্রদের জন্য। আমি একটা বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিয়ে যে আনন্দটা আপনারা করেন, এইটা ভাববার বিষয় আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কে ঢুকতে পারবে পারবে না, আপনি মেধা ভিত্তিতে ঠিক করেন। এই মেধাগুলো কিভাবে হয়? আপনার যে 2টা পরীক্ষা পাশ করে আছেন, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং তার সমমানের পত্রিকা, সেটা মাদ্রাসাকে হতে পারে, বিদেশি এ লেভেল ও লেভেল হতে পারে। তারপরে আপনারা এই যে বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা নেন। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েক কথা বলছি, তা লাভ করেছিলাম এক সময়। কারণ না, আমাদের বিশ্ববিদ্যালয়ের মান খারাপ হয়ে যাবে যদি আমরা উচ্চ পদ্ধতিতে যাই। তো আপনার সে যে মেট্রিক পাস করেছে দেশের 10টি বোর্ডের একটি থেকে, তাতে মান খারাপ হয়ে যায় না? আপনি কি বলতে পারবেন শুধু ঢাকা বোর্ডের ছেলে মেয়েদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি করাবো? এটা বলতে মানবেন আপনারা? আপনারা মানবেন না। ঢাকা বোর্ড কেন, দেশের 10টি শিক্ষা বোর্ডের সব ছাত্রছাত্রী এখানে ভর্তি হবে। কি চান আপনি? না, কাজের মধ্যে এত ডিস্টার্ব করলে কেমন করে হবে? আমি তো কাজ করছি, এটা কথা বলে তাই। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা পড়তে এসছেন তারা শুধু ঢাকার ছাত্র হবেন না, সারা বাংলাদেশ থেকে হবেন। যদি আপনি মনে করেন এইটাকে যদি আপনি বিশ্ববিদ্যালয় করতে চান, বিদেশি ছাত্ররা ভর্তি হতে গেলে কি করবেন আপনি? আপনার একটা পলিসি থাকা উচিত। তাহলে বিশ্ববিদ্যালয় হবে কি করে? যদি প্রাচীনকালের বিশ্ববিদ্যালয়ের সাথে তুলনা করেন, আপনার তো অন্য দেশের লোকজনকেও বিশ্ববিদ্যালয়ে পড়তে দিতে হবে। আমরা একসময় প্যালেস্টাইনি ছেলে মেয়েদের পড়তে দিয়েছি, অল্প স্বল্প বিদেশে আফ্রিকান ছাত্র হতো আসে। এই কথা বাদ দিলাম, দেশের কথায় আসেন। ভর্তি পরীক্ষা যে যাচাই করেন, তাহলে আপনার দেশে এসএসসি পরীক্ষা নেন, আপনার দেশে এইচএসসি পরীক্ষা নেন, সেখানে আপনি ধরে নিচ্ছেন নকল হয়, তাহলে আপনার গোটা দেশ তো নকলের উপর প্রতিষ্ঠিত। তো বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময় এসে কেন আপনি এটা পরীক্ষা করেন? একজন ছাত্রকে 5 জায়গায় 10 জায়গায় যে পরীক্ষা দিতে হয়, বিশেষ করে ছাত্রীদের ঢাকা থেকে গিয়ে রাজশাহীতে পরীক্ষা দিচ্ছে, রাজশাহী থেকে গিয়ে এসে ময়মনসিংহে পরীক্ষা দিচ্ছে, ঢাকা দিচ্ছে। এই যে একটা অভিষ্ঠা, আপনারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করেন, এর যে বড় বৈষম্য কি হতে পারে? একজনকে একবারের বেশি পরীক্ষা দিতে হবে কেন? আপনি যে কোনো বিশ্ববিদ্যালয়ে একটা পরীক্ষা দেন, সেইটার মান যোগ করে আপনি অন্য বিশ্ববিদ্যালয়েও তাকে ভর্তি করা যাবে কি যাবে না মান করতে পারেন। একটা ন্যাশনাল পরীক্ষা সিস্টেম থাকতে হয়। আপনারা এত বেশি আমেরিকানদের নকল করেন, এত কৌশলপত্র করেন, এত ইউজিসি করেন। ইউজিসি কৌশলপত্র লিখছে, তার একটা লাইন ইউজিসি লিখেছে। 20 বছর আগে আপনারা দেখেন পিআরএসপি বলে এক অদ্ভুত দলিল বের হয়েছিল, পভার্টি রিডাকশন স্ট্র্যাটেজি পেপার। মোসেন জিল্লুর রহমান এটা বিক্রি করতেন, বিনা অপশনে এটা বিক্রি করেছেন। সেটা কি দেখি ওয়েবসাইটে দেখা যায় 120টি দেশের একই পেপার, শুধু দেশের নামটা বদলাই দেয়। আমাদের ইউজিসি এটাও তাই। অর্থাৎ একটা দেশের মাছের পতন মাথা থেকে শুরু হয়, ইউজিসি থেকে তো পতন শুরু হয়েছে। ইউজিসির একটা নোটিশে বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যায়, এটা বন্ধ করার কথা বলে আপনারা সবাই হাততালি দিলেন, কিন্তু ইউজিসি তো বন্ধ করে দেওয়া হচ্ছে। না, আমি হায়ার এডুকেশন কমিশনের পক্ষে নই, কিন্তু আমি সেটা বলছি না। উচ্চশিক্ষা কমিশন করতে ইউজিসি বন্ধ করে দিয়ে, এইগুলো হচ্ছে রাষ্ট্র কর্তৃক নিয়ন্ত্রণ করা। বিশ্ববিদ্যালয়ের খরচ আছে,
ছাত্র আছে, আমরা শিক্ষক আছে, আমরা বেতন দিয়ে। পৃথিবীর ইতিহাসে কোথাও আপনি দেখবেন না ছাত্ররা বেতন দিয়ে বিশ্ববিদ্যালয়ে পড়ে। আমরা তো বিশ্ববিদ্যালয়ের ইতিহাস কিন্তু ইউরোপ পর্যন্ত জানি, কারণ আমাদের দৃষ্টিতে রস্য। আমরা বড় জোর ইটালি, ফ্রান্স, ইংল্যান্ডের ইতিহাসকে আমাদের ইতিহাস বলে মনে করি। আমাদের শিশির বর্ষে যেটা বই লিখেছেন কিচ্ছু না জেনে বিশ্ববিদ্যালয়ের ইতিহাস, he knows next to nothing of the history of universities in the world। লিখে ফেলেছে, একটা বই পড়ে লিখে স্বীকার করছে আমি একটা বই পড়ে লিখে ফেলেছি। আশ্চর্য। আবার এই বই প্রথম প্রকাশনের মতো প্রকাশনীতে বের হয়েছে, আপনারা পড়ে দেখেন, he has absolutely no idea। all of a sudden at the end of the 11th century 12th century উনি বলছেন যে বিশ্ববিদ্যালয় শুরু হয়েছে ইউরোপে। কেন শুরু হয়েছে উনি কারণ জানেন না। অর্থাৎ স্বয়ম্ভু এটা হতে পারে না, এটা হতে পারে না। তার আগে 500 বছর অন্তত 600 বছর মাগরেবে, যেটাকে আমরা বলি পশ্চিম আফ্রিকা, উত্তর আফ্রিকা, সেখানে বিশ্ববিদ্যালয় চর্চা ছিল। মালি, ঘানা, সংগাই এম্পায়ারের টিম্বাকটুতে, ফেজে, আপনার কায়রোতে, যেন ওগুলো পৃথিবীর অংশ নয়, ওই ইতিহাস যেন পৃথিবীর ইতিহাস নয়। সেখানে যে বিশ্ববিদ্যালয় শিক্ষা ছিল সেখানে বলছে সেখানে ছাত্রদের ক্লাসের সংখ্যা 20 জনের বেশি হতো না। হোস্টেল কিভাবে হতো? বিশ্ববিদ্যালয় ছিল কি এক একটা হলে সর্বোচ্চ 150 জন, সর্বনিম্ন 60 জন ছাত্র থাকতো। বিশ্ববিদ্যালয়ের লিভিং কোয়ার্টার। তার কিছুটা নমুনা দেখেন আমাদের ময়নামতিতে বৌদ্ধ বিহারে যে সেই আশ্রম ছিল সেখানে 110 জনের কোঠরি ছিল। কারণ প্রকৃতির একটা সীমা আছে, আপনি কত বছর পড়াতে মানুষ কত বছর বাঁচে। এখন আমাদের গড়ায়ু বেড়েছে বলছে, কিন্তু মানুষের অ্যাটেনশন স্প্যান এত লম্বা বক্তৃতা দেওয়া ঠিক না। মানুষের বুঝতে পারছেন না, একটা সময়ের কথা আমরা শুনতে পারি না। ক্লাসেও এতগুলি ছাত্রছাত্রী হলে আপনি পড়াবেন কি হবে? এই যে অনেকগুলো হারবার্ডেও 600-700 ছাত্রের উদ্দেশ্যে সকালবেলা বক্তৃতা দেয়, এগুলি হচ্ছে রেস কোর্স, ঘোড়দৌড় করা। আমিও ক্লাসে গিয়েছিলাম, অনলাইনের বক্তৃতা সেরকমই। ছাত্র শিক্ষকের সম্পর্ক ছাড়া কোনো লেখাপড়া হয় না। মানে নলেজ ইজ ট্রান্সমিটেড লাইভ, যেটাকে আপনার একটা পরীক্ষার নাম ভাইবা বলছি বলেন না, জীবন্ত গলায় পরীক্ষা। জীবন্ত গলায় পরীক্ষা আর অনলাইনের মৃত পরীক্ষা এক পরীক্ষা নয়। আপনি হয়তো মনে করতে পারেন আমি কিন্তু শিক্ষায় মনে করি না, ওটা ইনফরমেশন ট্রান্সমিশন। শিক্ষার ইনফরমেশন ট্রান্সফার করেন এক জিনিস নয়। শিক্ষা মানে হচ্ছে যেখানে আদান প্রদান হয়, ওখানে আদান প্রদান হয় না, একটা প্রদানই হয় শুধু, কোনো আদান হয় না। এই জন্য আমিও লম্বা কথা বলবো না। বিশ্ববিদ্যালয়কে যদি একটা চালাতে হয় তাহলে টাকা পয়সা লাগবে। আমি পৃথিবীর ইতিহাসে কোথাও জানতাম না যে ওখানে টাকা দেওয়া হচ্ছে। ইউরোপেই প্রথমে টাকা দেওয়ার প্রচার শুরু হয়েছে, এই জন্য তো ইউরোপ সফল হয়েছে। তো টাকাটা আসতো কোথায়? বড় বড় মানুষ এবং রাজা বাদশাদের পরিবার থেকে ওয়াকফ সম্পত্তি, ইংরেজিতে বলে এন্ডাওমেন্ট দেওয়া হতো। সেটা থেকে ছাত্রছাত্রীদের খাবার খরচ ধরে তাদেরকে মনিটরি অ্যালাউন্স দেওয়া হতো। আপনারা প্রমাণ চান, আমি প্রমাণ দিতে পারি। আজকে এটা সেমিনার নয়, শুধু আমি ঘোষণা করে যাচ্ছি, এটা অনুসন্ধান যারা করতে চান আমি প্রমাণ দেখাবো। সমস্যা হচ্ছে তাহলে ছাত্রছাত্রীদের এই খরচ যখন বিশ্ববিদ্যালয় থেকে দেওয়া হচ্ছে, তখন একটা সমস্যা ছিল, বিশ্ববিদ্যালয়গুলো ছিল সীমিত, অনেক কম মানুষ পড়তো। এখন আমরা তো মাস এডুকেশনের যুগ হয়েছে, তো আমরা এখন মাস আর মৌলিকের পার্থক্য ভুলে গিয়েছি, মাস আর মানবের পার্থক্য ভুলে গিয়েছি। আমাদের কনস্টিটিউশনটা কথা লেখা আছে মৌলিক অধিকার, আমাদের অধিকাংশ থেকে শিক্ষিত লোক বলে মানবাধিকার। সে মানবাধিকার আর মৌলিক অধিকারের পার্থক্য বোঝে না। মানবাধিকার যে মৌলিক অধিকারের একটি অবমাননা সেটাও সে জানে না, এবং তারপরে সে বলে গণ অধিকার পরিষদ। এখন অর্থাৎ মানুষের মানে যখন ডিজেনারেশন হয় এটা মাথা থেকে শুরু হয়। আমি সেটা আসতেছি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কি শিক্ষা? এটা তৃতীয় পর্যায়ের শিক্ষা, তার মধ্যে আবার উচ্চ ও নিম্ন আছে। এই নিম্ন পর্যায়টাকে আমরা পেশাগত শিক্ষা, বিসিএস হবেন, ডাক্তার হবেন, ইঞ্জিনিয়ার হবেন। প্রকৃত বিশ্ববিদ্যালয়ের শিক্ষা এর পরেই শুরু হয়। আমি ইতিহাস থেকে দিচ্ছি, আমার প্রমাণ হচ্ছে আমাদের দেশের প্রাচীনকাল এবং অন্যান্য দেশের প্রাচীনকাল এবং বর্তমান কালের ইতিহাস। সেটা কি? বিশ্ববিদ্যালয় শিক্ষার টারশিয়ারি পর্যায়ে আমরা কি শিখি? আমরা বিভিন্ন বৃত্তিগত শিক্ষা দেব, কিন্তু বর্তমানে পৃথিবীর যেটা মান, ইউরোপীয় মান, সেটা হচ্ছে কি প্রত্যেক মানুষই মেধাবী। সুতরাং পেশাগত শিক্ষার জন্য আপনার ভর্তি হওয়ার যোগ্যতার জন্য আপনার কোনো মেধার পরীক্ষা দিতে হবে না, তবে আপনাকে পয়সার পরীক্ষা দিতে হবে। এই কথা আমি আর বহু বক্তৃতায় বলেছি, আরেকবার বললে হতো, আশা করি আপনারা পুনরাবৃত্তির দোষ আমাকে দোষী করবেন না। প্রাথমিক শিক্ষা বর্তমান জাতিসংঘের ঘোষিত মান অনুসারে প্রাথমিক শিক্ষা হবে অবৈতনিক, উচ্চ মাধ্যমিক পর্যন্ত শিক্ষা হবে অবৈতনিক। তবে প্রাথমিক শিক্ষা জাতিসংঘের মতে বাধ্যতামূলক হওয়া উচিত, এবং জাপানের মতো কোন কোন দেশ এরা নবম শ্রেণী পর্যন্ত বাধ্যতামূলক করছে। মানে বাধ্যতামূলক মানে হচ্ছে আপনাকে পড়তেই হবে, নাহলে মামলা করা যাবে আপনার বাবার বিরুদ্ধে। তারপরে স্কুল, যেহেতু প্রাইমারি স্কুল 30 রকমের, কি করবেন? যে কোনো একটাতে গেলেই হবে। আর যদি আপনি কোন স্কুলে দিতে না চান, আপনার বাড়িতে পড়াবেন, আপনি যে পড়াইছেন সেটা প্রমাণ দিতে হবে।
ওইটা ডেথ সার্টিফিকেটের মতো এডুকেশন সার্টিফিকেট দিতে হবে, তাহলে আপনি মামলা থেকে মুক্ত হবে। তবে ইন্টারমিডিয়েট পর্যন্ত শিক্ষা জাতিসংঘের মান অনুসারে সম্পূর্ণ অবৈতনিক হওয়া উচিত। সেখানে মেধার প্রশ্ন নাই, পয়সার প্রশ্ন নাই। পয়সার প্রশ্নটা আসবে এর পরে, যেহেতু জাতিসংঘ বলেছে বৃত্তি এবং পেশাগত শিক্ষা পয়সা ছাড়া, এই কথাটা বলে নাই কিভাবে, বলছি সেই ক্ষেত্রে কোন রকমের জাতিগত, লিঙ্গগত, অন্যান্য বৈষম্য করা যাবে না, সকলের জন্য এই শিক্ষা লাগবে।